নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আমাদের ট্রিপটাকে এগিয়ে নিয়ে চলেছি। এখন আমরা আছি মেঘালয়াতে। আর আপনাদের যদি আমার এই জার্নিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের এই জার্নিটা কেমন লাগছে। আগামী দিনে অনেক এরকম ট্রাভেল আমরা করতে চলেছি। সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, এখন ইনিশিয়ালি শুরু করেছি তো হতে পারে কিছু জায়গায় একটু ভুলভাল হচ্ছে, বাট সঙ্গে থাকুন, ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। তবে এখন যেটা করছি সেটা হচ্ছে, আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তো আপনারা জানবেন যে আমরা চেরাপুঞ্জিতে আছি, মেঘালয়া। তো এখন চেরাপুঞ্জির আমাদের যে হোটেলটা ছিল ওখান থেকে বেরিয়ে আমরা আশেপাশেরই একটা দুটো জায়গা আছে যেটা এক্সপ্লোর করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো ব্রেকফাস্টের সেরকম কিছু অপশান আমাদের ছিল না হোটেলে, তাই ভাবলাম বাইরে কোথাও একটা খেয়ে নেব। আর হোটেল থেকে বেরিয়ে আমাদের রাস্তাতেই পড়লো হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। বাট আনফর্চুনেটলি আমাদের কপালটা খারাপ ছিল, একদমই ওয়াটারফলে জল শুকিয়ে গেছে। একটা পাতলা ধারা পড়ছে, বাট সেরকম ভিউ আমরা পেলাম না। এটা খুব ফেমাস একটা ওয়াটারফল ছিল। তারপর এখানে একটা কেভের মতন একটা জায়গা ছিল যেখানে অনেকটা নাকি ট্রেকিং আছে, অনেকটা সময় যাবে। তো সেটা আমরা আপাতত না করে ওখান থেকে বেরিয়ে অন্য আরেকটা ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। এই যে গোল মতন জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টেরই একটা বিল্ডিং। কি সুন্দর, তাই না? আমার তো খুব দারুণ লাগলো দেখতে, একদম মনে হচ্ছিলো যেন স্পেস অবজারভেটরি। তো খিদেও পেয়ে গেছে সকালবেলায়, তাই পাশেই একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। এই সাধারণ লুচি তরকারি, এই যা। তো এখন আমরা এখানে চলে এসেছি একটি ওয়াটারফল। তো এখানে একটি সুন্দর ওয়াটারফল আছে, নোহকালিকাই ওয়াটারফলসের নামে। তো এখান থেকে আমরা দেখতে গেলাম। একটা ট্রেকিং করেও ভিতর দিকে একটা রাস্তা আছে যেটা দিয়ে যাওয়া যায়, আর এটা একটা ভিউ পয়েন্টও আছে। তো আমরা ডিসাইড করলাম, এখানেই দেখলাম প্রচুর টুরিস্টের গাড়িও দাঁড়ানো, তাই আমরা এখান থেকে ভিউ পয়েন্টটাকে এনজয় করলাম। কি অসাধারণ লাগছে, তাই না? একটা ক্লিফ থেকে জলটা পড়ছে, চারিদিকটা সবুজ পাহাড়ে ঢাকা, আর দেখুন একটু একটু মেঘও আছে। ওই ফলসটা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। মেঘালয়াতেই আপাতত কিছু কিছু আরও দেখার মতন পয়েন্টস আছে যেগুলো আমরা দেখব। তারপরে আমরা নর্থ ইস্ট ছেড়ে আমাদের বাড়ির দিকে ফিরে আসব। আপাতত তো নর্থ ইস্ট সত্যি খুব ভালো লাগলো। আমি যদিও বা নর্থ ইস্টেরই মেয়ে, বাট মেঘালয়াটা আমার প্রথমবার আসা হলো, আর খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। একটা জিনিস যেটা না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে মেঘালয় কিন্তু অত্যন্ত পরিষ্কার আর ডিসিপ্লিনড। আমরা মোটামুটি গোটা নর্থ ইস্টে কোথাও র্যাশ ড্রাইভিং পাইনি, আর ট্রাফিক রুলস মেনটেন করে চলার মতনই সব জায়গায় পেলাম, আর পরিষ্কার পরিচ্ছন্ন। স্পেশালি মেঘালয়া, বিগ শাউট আউট টু দেম। কি সুন্দর নিজেদের জায়গাদেরকে মেনটেন করেছে। খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। এখানে এন্ট্রিতে একটি টিকিট নিতে হয়, তারপর আপনি গাড়ি নিয়ে ভিতরে গিয়ে পার্ক করে ভিতরটা ঘুরতে পারবেন। 200 রুপিসের মতো নিল। আর এটা হচ্ছে আমাদের এই মাইলিংনং ভিলেজ। প্রনাউন্সিয়েশন সত্যি একটু ক্ষমা করে দেবেন। তবে ভিতরে ঢুকে বুঝতে পারলাম জায়গাটা অত্যন্ত সুন্দর, গাছপালা দিয়ে ঢাকা, আর চারিদিকটা সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে রাখা। তবে কি জানেন তো, যেহেতু আমরা নর্থ ইস্টে, আমরা জানি আমাদের মোটামুটি টাউনস ভিলেজেস এরকমই হয়, এরকমই কিছু একটা জায়গায়, এরকমই দেখতে একটা জায়গায় আমি বড় হয়েছিলাম। ছোটোখাটো দোকানপাট, এখানে যেখানে ছোটো ছোটো গ্রাম বাড়ি, সেগুলো সব কিন্তু এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হতো। তো হ্যাঁ, বাদবাকি অনেক লোকেদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, বাট অ্যাজ নর্থ ইস্টার্ন আমি তো খুব প্রাউড কি আমরা এরকমই থাকতাম, এরকমই রাখি।
তো এখানে এলাম, দেখলাম বেশ ভিড় আছে, পার্কিংয়েরও সেভাবে জায়গা পাওয়া যাচ্ছে না, বাট সামহাও খুঁজে পেতে একটা পার্কিং করে আমরা শুরু করলাম আমাদের এক্সপ্লোরেশন এই ক্লিনেস্ট ভিলেজটা। সেরকম কোনো গাইড ফাইড নিতে হয়নি, ওখানে ক্লিয়ারলি মেনশনড আছে কোন দিক দিয়ে আপনি ঢুকতে পারেন, কোন দিক দিয়ে এক্সিট করবেন। তো এই এন্ট্রি পয়েন্টটা দেখেই আমরা এখান থেকে হাঁটতে শুরু করলাম। তো ওয়েদারটা ঠিক ছিল, তবে রোদটা খুব বেশি ছিল, বাট প্লেজেন্ট ওয়েদার। তো প্রথমেই এন্ট্রি পয়েন্ট থেকে আমরা পেয়ে গেলাম ব্যাম্বো ব্রিজ, যেটা বাচ্চারা দেখলে তো প্রচণ্ড এক্সাইটেড হয়। তো আদিও খুব এক্সাইটেড হলো এই ব্যাম্বো ব্রিজটাতে। তারপর ব্যাম্বো ব্রিজটা চেপে আমরা চলে যাব ভিলেজের ভিতরে, যেখানে মানে আপনি স্কুলস দেখতে পারেন, তারপর ওদের ক্যাথিড্রাল দেখতে পারবেন, তারপর যেভাবে মানে ওনারা গ্রামে কিভাবে থাকে না থাকে সেসব দেখতে পাবে। দেখুন দড়ি টড়ি দিয়ে কী সুন্দর বেঁধেছে, আর ভীষণ স্ট্রং অ্যান্ড স্টাউট দেখলাম। তো ভালোই লাগলো ব্যাম্বো ব্রিজ। আর এই শুরু হলো গ্রামের রাস্তা দিয়ে আপনি এবার এক্সপ্লোর করতে পারবেন। তো একটা স্কুল দেখলাম, স্কুলের মাঠ দেখলাম, আর চারিদিকে ওদের বাড়ি ঘর, ফুল গাছপালা সবই ছিল প্রায়। একটু হাঁটতে না হাঁটতেই দেখলাম একটা ট্রি হাউসের মতন বানানো, যেখানে একটা এরকম উডেন বা ব্যাম্বুর একটা র্যাম্প বানানো। এটাতেও চাপার জন্য একটা টিকিট আছে, যেটা আপনি নিতে পারেন, বাট আমরা এটাকে নিচ থেকেই দেখলাম। এটা একটা ওদের চার্চ, ভিতরে আর ঢুকলাম না, বাইরে থেকেই ফটো আমরা নিয়ে নিলাম। তো এটা অনেক পুরনো একটা চার্চ, আই থিঙ্ক ব্রিটিশ এরার টাইমেই এটা এস্টাবলিশ হয়েছিল। আর এই দেখুন ফেমাস সেই ব্যাম্বু বাস্কেট দ্যাট ইজ ইউজড অ্যাজ ডাস্টবিনস। তো এভাবেই দেখলাম গ্রামটা, সত্যি ভালো লাগলো। চারিদিকটা ফুলে পাতায় ভর্তি, আর কি সুন্দর দেখুন চারিদিকটা গ্রিনারি, একদম নানান রকম ফুল গাছপালা দিয়ে জায়গাটা সুন্দরভাবে রাখা। তো এখানে খুব একটা যে বেশি পপুলেশন আছে তা না, মানে আই থিঙ্ক আমি কোথাও একটা দেখেছিলাম লেখা ছিল কিছু 600 জনের মতন হয়তো থাকে এখানে, বেশি থাকে না, বাট ওনারা ভীষণ সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। কমন পয়েন্টই বলুন বা নিজেদের বাড়িঘরই বলুন বা স্কুল বা যে কোনো একটা কমিউনিটি সেন্টার, সবই সুন্দরভাবে রাখা। ভিতরে কিছু রেস্টরুমসও রয়েছে, অনেক কটা আমি দেখলাম ছোটো ছোটো ক্যাফে টাইপের বানানো। যদি আপনারা এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া, কিছু স্ন্যাক্স নিতে চান, সেটাও নিতে পারবেন। মোটামুটি আমাদের গ্রামটা ঘুরে দেখা হয়ে গেছে, এবার ফেরার পালা। ফেরার পথেই দেখতে পেলাম সেই গ্রামেই এই গাছটি। আপনারা চিনতে পারছেন এই গাছটার নাম কি বলুন তো? সায়েন্স বইতে নিশ্চয়ই পড়েছেন, ইনসেক্টিভোরাস প্লান্ট, পিচার প্লান্ট। ঠিকই ধরেছেন, এটা কিন্তু মাংসাহারী গাছ, এটা পোকা খেয়ে বাঁচে। এই গাছটা আমি এখানে দ্বিতীয়বার দেখলাম, সবসময় সায়েন্স বইতেই পড়েছি, কখনো সাক্ষাৎ দেখিনি। এখানে দ্বিতীয়বার দেখলাম, আর প্রথমবার দেখেছিলাম যখন আমরা সিঙ্গাপুর গেছিলাম। এই যে ফটোটা দেখুন, সিঙ্গাপুরে গার্ডেন বাই দ্য বেতে গেছিলাম, তখন এই ইনসেক্টিভোরাস প্লান্টস দেখেছিলাম। তো বেশ সুন্দর গ্রামটা আমাদের দেখা হয়ে গেল। এবার পালা আমাদের দ্য ফেমাস ডকি রিভার যাওয়ার। খুবই এক্সাইটেড, স্পেশালি শেখর, ওরই বলেছিলাম আপনাদেরকে বর্ডার এরিয়াগুলো ওর খুবই এক্সাইটিং লাগে। তো এই যে তার কাটাটা দেখছেন, এই দিকটা কিন্তু ইন্ডিয়া আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। তো এই তার কাটা দিক থেকে বর্ডার এরিয়াগুলোকে পার করতে 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 আমাদেরকে যেতে হবে ডকি রিভারের দিকে। একটাই কমপ্লেন, সেটা হচ্ছে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। মেঘালয়ের রাস্তা মানে কি বলবো, পুরো মানে গাড়িটা ঝনঝনে হয়ে গেল, আমরাও ঝনঝনে হয়ে গেলাম। পুরোটাই বাংলাদেশ বর্ডার ধরে ধরেই কিন্তু ডকি রিভারের দিকে যাওয়া। কিছু কিছু জায়গা ছিল যখন আমরা তারকাটাটা দেখতে পাইনি, কিন্তু গোটাটা রাস্তাতেই আমরা তারকাটাটা পেলাম। এদিকটা আমাদের ভারত দেশ আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। একসময় তো আমরা সব একই ছিলাম, আর এখন এত বড় একটি তারকাটা। একই সময় ভাবি, আমি আর শেখর কথা বলি, যদি এখন আমরা আবার সব দেশ আমরা আবার এক হয়ে যাই, কোনো পার্টিশন যদি না থাকে, কত ভালো এটাই না হতো। বাট পলিটিক্স কি করা যাবে। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি। একটা দেখুন কি সুন্দর ওয়াটারফল, ছোট্ট মতন একটা ব্রিজের ওখানে। লোকে এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছে ঠিকই, আমরা আর দাঁড়ালাম না। ব্রিজটাও খুব ন্যারো, এখানে আমার মনে হলো দাঁড়ানোটা ঠিক হবে না, তাই আমরা এখান থেকে বেরিয়ে সোজা আমাদের ডেস্টিনেশনের দিকে।
এই আমরা পেয়ে গেলাম প্রথম গ্লিম্পস অফ ডকি রিভার। তবে কি দেখুন, একদমই ক্রিস্টাল ক্লিয়ার জল কিন্তু দেখতে পেলাম না, ভাগ্যটাই খারাপ। একদমই ঘোলাটে জল, আর এখানে গাড়ি রাখারও সেরকম জায়গা নেই, প্লাস প্রচুর লোকে গাড়ির ভিতরে মানে প্রায় ঢুকিয়ে আসবে কি আমাদের থেকে বোট নিন, আমাদের থেকে বোট নিন। যা হোক তা করে ওখান থেকে পালিয়ে এলাম, আর রাস্তাটা তো প্রচণ্ডই খারাপ ছিল। তবে জলটা দেখে খুব মন খারাপ হলো। মোস্টলি ডকি রিভার ইজ ফেমাস কেন কি এটাতে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, দ্য ক্লিনেস্ট রিভার বলা হয়। বাট দেখুন এত ঘোলাটে জল দেখে মন খারাপ হয়ে গেল। তো এই ঘোলাটে জলে আর কি নেমে আমরা বোট রাইড করব, মানে মনটাই খারাপ হয়ে গেল। এই দিকটা দেখতে পাচ্ছেন যদি ছোট 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 সব দোকানপাট, এটা কিন্তু বাংলাদেশ। তো দেখে একটু ভালো লাগলো, এই দিকটা ইন্ডিয়া, ওদিকটা বাংলাদেশ। তো এটা একটা ট্যুরিজম স্পট ফর আস অলসো অ্যান্ড ফর দেম অলসো। তো এখানে ওনারাও বোটিং করেন, আমরাও বোটিং করি। আর আমাদের তরফ থেকে তো দেখলাম ইন্ডিয়ান আর্মিরও পোস্ট ছিল। এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশের দোকানপাট। আমরা তো হকারদের আওয়াজও শুনলাম, মানে দাদা ভাইজান নিয়ে যান, ভাইজান নিয়ে যান, এরকম শুনতে পেলাম দূর থেকে ভেসে ভেসে আসছে আওয়াজটা। তো যাই হোক, ডকি রিভারে আমরা আর নামলাম না, আপনাদেরকে দেখাই রাস্তাটা কত ভালো। আর আমাদের সাথে হয়ে গেছে একটা কাণ্ড, সেটা হচ্ছে তেল শেষ গাড়ির। ভাগ্য ভালো একটি পেট্রোল পাম্প পাওয়া গেছে, তাড়াতাড়ি করে ওটা ভরিয়ে নেওয়া হলো, একটা ডিটোর করতে হলো। তেলটা ভরিয়ে নিয়ে এখন আমরা এসছি, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এরিয়া। এটাই হচ্ছে যেখান থেকে মানে আমাদের যেরকম আটারি বর্ডার ঠিক সেরকমই এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এদিকটাতে আমাদের ইন্ডিয়া মেঘালয়া যেটা ডকি এরিয়াটা, আর ওদের ওখানটাতেই হচ্ছে সিলেট। তো ওখানে যাওয়া যেতে পারে, এখানে বিএসএফের সব আর্মির এরা সবাই বসেছিলেন। তো ওখানে যাওয়া হলো, ওখানে আমি তো যাইনি, বাট শেখর গেল। শেখর গিয়ে একজন ওখানে বাংলাদেশি ছিল, উনি বললেন হ্যালো হাই ব্রো, হোয়ার আর ইউ ফ্রম। তো আমাদের তো মানে ইনস্ট্যান্টলি ব্যাঙ্গালোরে বেরিয়ে আসে, এত বছর ব্যাঙ্গালোরে থাকা, নিজেদের বাড়িঘর সব ব্যাঙ্গালোরে। তাই শেখর বললো আমরা ব্যাঙ্গালোর থেকে। তো বললো নাইস ব্রো, আই লাভ ইয়োর ব্যাঙ্গালোরের আইপিএল টিম। তো থ্যাংক ইউ বলে তারপর আমরা ফিরে এলাম। বাট বিএসএফের লোকটা বললে একদম কথা বলবে না। যাই হোক, ওখান থেকে বেরিয়েছে আমাদের ফাইনাল মেঘালয়ের লাস্ট ডেস্টিনেশন একটা ওয়াটারফল দেখার ছিল। তবে উই ওয়্যার রানিং ভেরি লেট, খুব লেট হয়ে গেছিলো আমাদের এখানে আসতে। তাই নিচে গিয়ে তো আর দেখা হলো না। কয়েকটাই সিঁড়ি আর একটু পাহাড় নেমে যেটুকু ভিউ আমরা দেখতে পেলাম, দেখে এবার আমরা ফেরত যাবো, কেন কি আমাদের অনেকটা রাস্তাও ফেরত যাওয়ার আছে। আর নিচে নেমে আসতে গেলে এখন অনেকটা সময় বেরিয়ে যাবে। এটা কিন্তু আমার মোটামুটি বলতে পারেন একটু অন্ধকার হয়েই এসছে। আইফোন বলে হয়তো একটু ভালো করে বোঝা যাচ্ছে, বাট মোটামুটি অন্ধকার হয়ে গেছিলো। সারাদিন সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই ভাবলাম না একটু কিছু খেতে হবে। তো এই গরম গরম চা আর চিকেন পকোড়া অর্ডার করা হয়েছিল মেঘালয়তে, এই চেরাপুঞ্জির ওখানেই। তো বেশ ভালো লাগলো খেয়ে, গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে চা। এই খেয়েই আমাদের জার্নি শুরু। এবার আমরা মেঘালয় ছাড়বো। এখন আমরা ঢুকছি শিলং। তো চেরাপুঞ্জিতে নানা রকম জায়গা, নানা রকম ওয়াটারফল, স্পেশালি বাংলাদেশ বর্ডার, ডকি রিভার, এগুলো দেখার পর এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার। তো বাড়ির দিকে যেতে গিয়ে এখন আমরা শিলং ক্রস করব। শিলং পেরিয়ে আমরা আজকে রাতে ভাবছি যদি গুয়াহাটি অবধি ট্রেনে দেওয়া যায় তো গুয়াহাটি অবধি আমরা চলে যাব। গুয়াহাটিতে গিয়ে হয়তো রাতটা আমাদেরকে স্টে করতে হবে ওখানে। আর যখন আমরা নামছি শিলংয়ের দিকে, চারিদিকটা দেখলাম বেশ ফগি হয়ে রয়েছে, আর ঠান্ডাও, মানে টেম্পারেচারটা বেশ নেমে এসছে আর কি এখানে। চেরাপুঞ্জির দিকে কিন্তু ফগ বা ঠান্ডা খুব একটা ছিল না। আর যেই আমরা শিলংটা ক্রস করব তখনই দেখছি যে প্রচণ্ড বৃষ্টি, মানে ভালো রকম বৃষ্টি। যাই হোক, যখন আমরা শিলং ঢুকছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, এখন যখন আমরা শিলং থেকে বেরোচ্ছি তখনও বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি হ্যাড ওয়েলকামড আস অ্যান্ড বৃষ্টি ইজ সেইং আস গুড বাই, এটাই বলবো। তো মেঘালয় ট্রিপ এখানেই শেষ। অ্যাকচুয়ালি মেঘালয় কেন, গোটা নর্থ ইস্টেরই ট্রিপটা এখানেই শেষ হলো। সবসময় তো আসার ব্যাপার থাকলে, প্ল্যানিং থাকলে খুব ভালো লাগে, মনটা ভালো লাগে। কিন্তু যখন ট্রিপটা শেষ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায়, কি এরপর কি করবো আমরা। আবার কোনো ট্রিপ হবে, আবার কোথাও না কোথাও আসবো। তবে এখন আরেকটা লম্বা জার্নি, নর্থ ইস্ট মানে আসাম থেকে গুরগাঁও ফিরতে হবে।
তো এখন আমরা মোটামুটি গুয়াহাটির পথে, গুয়াহাটি পৌঁছে গিয়ে ওখানে একটা হোটেল করব, দিয়ে ওখানে আজকে রাতটা থাকবো। গুয়াহাটি ঢুকে গেলাম। গুয়াহাটি ঢুকে খিদে তো খুব পেয়ে গেছে। এবার যখন আসাম এসছি, কী খাবো আমরা? অ্যাসামিস থালি। তো এই অ্যাসামিস থালির খোঁজেই আমরা এখানে চলে এলাম এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পেপা। পেপা মানে পেপা পিক পেপা নয়, এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা অ্যাসামে বাজানো হয়। এখানে অথেন্টিক থালি পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টে আমরা চলে এলাম, এসে এখানে অ্যাসামিস থালি আমরা অর্ডার করলাম। তো মোটামুটি সবই পাওয়া যাবেন প্ল্যাটার, মানে আপনি যদি এলাকাতে অর্ডার করতে চান, এনিথিং ইটস অ্যাভেলেবল। তবে আমাদের মনে হলো এখানে এসেছি যখন, ফাইনালি অ্যাসামিস থালিটা খাওয়া উচিত। আর গোটা রেস্টুরেন্টটা না ভীষণ অ্যাসামিস মানে হেরিটেজ দিয়ে সাজানো। গামোসা, তারপরে আপনাদের এই ঝাঁপি, তারপরে কী সুন্দর দেখুন ব্রাসের গ্লাস, ইভেন থালা বাটি সবই ব্রাসের ছিল। তো এই ভাজা, বাটা, তারপরে ডাল, তারপরে আমরা করেছিলাম ননভেজ থালি, তো চিকেন, মাটন সবই ছিল। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেল, এবার পালা আমাদের খেয়ে দিয়ে হোটেলে যাওয়ার। এই দেখো আদি, ওর একটু অ্যাপিটাইট ফিরেছে, তো ভালো রকম লেবু চটকে মেখে খাচ্ছে। তো আমরা করেছি এই একটা হোমস্টে। এই হোমস্টেটা আমরা আস্তে আস্তে বুক করে নিয়েছিলাম। দেখুন একটা রাতেরই থাকার ব্যাপার, খুব একটা হাইফাই হোটেল তো না হলেও চলবে। একটা মডারেট বিছানা, একটা বাথরুম, তাহলেই হলো একটু সেফ জায়গা। তো এদের এই আরজি হোমস না আরডি হোমস, এদের রেটিংটাও বেশ ভালো ছিল। তাই আর দূরও না খুব একটা বাজার থেকে, মানে সরি গুয়াহাটির থেকে, গুয়াহাটির মেইন হাইওয়ে থেকে। তাই আমরা এখানেই বুক করে নিলাম আমাদের আজকের স্টেটা। মোটামুটি কমফোর্টেবল ছিল। আর অ্যাজ ইউজুয়াল আসাম তো সবসময় আমাদের মন জিতে রেখেছে। ওনাদের ব্যবহার, ওনাদের আন্তরিকতা, ওনাদের আপ্যায়ন সবই ভালো। মানে অ্যাসামিজ মানুষরা এত ভালো হয়, আমি কি বলবো। মানে সত্যি আপনাদের যদি মানে অ্যাসামিজ কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকে বা শুনে থাকে, ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ করতে চাই ওনাদের এত পোলাইট বিহেভিয়ারের জন্য। তো আমাদের তো আসামের এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে, কখনো কখনো তো মনে হয় এখানেই সেটেল হয়ে যাই, এত ভালো জায়গাটা। তো এটা আমাদের রুমটা ছিল। এখানে অনেকটাই রুম এই ফ্লোরে, তবে এটা আমাদের রুম ছিল, একটু পুরনো ধরনের, বাট ঠিক আছে, একটা রাত কাটাবার জন্য একদমই ভালো, কমফোর্টেবল ছিল। এসি ফ্যান সবই ছিল। গুয়াহাটিতে এসে বেশ আবার একটু গরম করছিল, কিন্তু তো এসিটা চালিয়ে আমাদেরকে থাকতে হলো। তো এই চলে এলাম, আর রাতে এখন কি বাস খাওয়া দাওয়া খাবো, দিয়ে আমরা ঘুমোবো। এটা হচ্ছে পরের দিনের ব্রেকফাস্ট। পরের দিনের ব্রেকফাস্টে ছিল লুচি, তারপরে তরকারি, আর আসাম টি, আর ব্যাস এই। খুবই ভালো ছিল, স্পেশালি আসাম টিটা। এবার আমরা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, গাড়ি লোড হয়ে গেছে। এবার একটা লম্বা জার্নির জন্য আমাদেরকে রেডি হতে হবে। তো এই প্রপার্টিটা যদি ডিটেলটা লাগে আমাকে জানাবেন, আমি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ডিটেলটা দিয়ে দেবো। খুব একটা দূরে ছিল না, এটা গুয়াহাটি মার্কেট থেকে। আর এখন আমাদের দেখাচ্ছে 17 ঘন্টা 6 মিনিট। বিহারেরই কোনো একটা বড় জায়গায় যাব, এদের মুজাফফরনগর, না হলে পরে কোনো একটা জায়গাতে গিয়ে একটা হল্ট নিতে হবে। এখনও সেরকমভাবে ডিসিশন নিইনি, ডিপেন্ডিং আপন দ্য রুট আমরা ডিসাইড করব। পুরো টানা তো যাবে না, আগের বার যেরকম গোটাটা আমরা চালিয়ে এসেছিলাম, খুব টায়ারিং ছিল। তার জন্য ডিসাইড করেছি কি না, এবার একটা কোথাও হল্ট করতে হবে। তো এখন আপাতত গুয়াহাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর আসামের জন্য আমার খুব মন খারাপ করছে। একটা তো টান আছেই, আমার মামার বাড়ি, আমার মা বড় হয়েছে, ছোটোবেলার থেকেই আমরা আসামে আসি। আসামি মানে খুবই আমাদের প্রাণে জড়িয়ে আছে আর কি। আর এবারে এসেও আরও খুব ভালো লাগলো, এত ভালো মানুষ, এত আন্তরিকতা। মানে আসাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অ্যাসামিজ পিপল, মানে the way you conduct yourself, it's commendable, and thank you so much for such beautiful hosting and beautiful behavior. You have helped us in crafting great memories. তো চলুন এবার যাওয়া যাক সোজা আমাদের নেক্সট ডেস্টিনেশন, which is বিহার।
কান ঢুকে যাচ্ছে। এটা চলে যাচ্ছে টানার দিকে রাস্তা চলে যাচ্ছে। এইখানটা। আসামের সুন্দর চা বাগান পেরিয়ে আমরা ঢুকে গেলাম বিহার। বিহারে ঢুকে একটু পলিউশনটা বুঝতে পারলাম, আর তার সাথে সাথে জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চেকিংয়ের জন্য গাড়িটা চেক করাতে হলো। ইলেকশন আসছে না, তো এটাতে আর একটু ডিলে হয়ে গেল, আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে এবারে। তো আমরা ডিসাইড করলাম যে না, এবার আমরা দরভাঙ্গাতে না থেকে আমরা মুজাফরপুর বেরিয়ে যাব। তো ওখানেই আমরা নাইটটাকে স্টে করলাম। সেটার ভিডিও আমি করলাম না, খুব একটা যে কমফোর্টেবল স্টে ছিল তা না, খুব আর কারেন্ট গেছিলো আর জায়গাটাও ক্লিন ছিল না, তাই সেটা আমি স্কিপ করলাম। এবার বিহারটা আমরা আস্তে আস্তে সকালবেলাটা পেরিয়ে চলেছি। এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে সোজা গুড়গাঁও। এরপর আমরা আর কোথাও দাঁড়াবো না। এখান থেকে মোটামুটি ওই 700-800 কিলোমিটারের মতন বাকি আছে, যেটা আমরা সোজা টেনে দেবো এবারে। তবে হ্যাঁ, হয়তো রাতের বেলা একটা ডিটোর করতে পারি, যেখানে ডিনারের জন্য হয়তো দাঁড়াতে হতে পারে, দ্যাটস ইট। আদারওয়াইজ পুরোটাই এখন আমরা গুড়গাঁও অবধি চালিয়ে নেব। হ্যালো। এখন আমরা ঢুকে যাচ্ছি ইউপি, যেখানে আমরা ভাবছি লখনৌতে এবার আমরা একটু আমাদের লাঞ্চ কাম ডিনার দুটোই আমরা করব। কোথাও খাওয়া দাওয়া কিছু হয়নি, যে সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে যা বেরোনো হয়েছিল। তো এখানে চলে এসেছি আমরা, এই চলে এসেছি রেস্টুরেন্টটাতে। এটা নাকি অথেন্টিক মুঘলিয়া আর মুঘল বিরিয়ানি, যেটা লখনৌই বিরিয়ানি, সেটা নাকি এখানে পাওয়া যায়। তো চলে এলাম, খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা কিন্তু। আর আমরা তো বেশি দাঁড়িয়ে তো ডাইন ইন করার টাইম ছিল না, গুড়গাঁও অবধি চালাতে হবে, তাই ওনাদেরকে বললাম পার্সেল দিয়ে দিতে। ওনারা পার্সেল ভালো করে দিয়ে দিয়েছে, চিকেন বিরিয়ানি আর তার সাথে কিছু এটা পেপার চিকেন না কি যেন একটা বলছিলেন, এটা ওনাদের সিগনেচার ডিশ ওইটা, তার সাথে প্লেট স্পুন সবই দিয়ে দিলেন। একটু ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই, মানে কোনো সময় লখনৌতে টাইম নিয়ে আসলে অবশ্যই এখানে তো ডাইন ইন করতেই হবে। আর কি সুন্দর সুন্দর এখানে শায়রি বা কি বলে শের দেয়া ছিল আর কি, উইচ ওয়াজ ভেরি নাইস। তো এবার আমরা লখনৌটা পেরিয়ে যাচ্ছি, যতটা আর একটু টেনে দেওয়া যায় সেটা করে আমরা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পরে আমরা ডিনারটা করে নেব, যেটা আমরা বিরিয়ানিটা তুললাম। লখনৌটা পার হতে হতে দেখলাম লখনৌটা কিন্তু বেশ সাজানো গোছানো আর খুব সুন্দর। একবার লখনৌটা ঘুরতে আসতে হবে মনে হচ্ছে। সঙ্গে থাকবেন তো আপনারা? আশা করছি নিশ্চয়ই থাকবেন। এতক্ষণ যদি আপনারা আছেন আমার সাথে, তাহলে প্লিজ একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও ভালো করে কন্টেন্ট বানাবো, আরও অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। এই দেখুন বিরিয়ানিটা, কি অসাধারণ খেতে ছিল বিরিয়ানিটা। জাস্ট একটা বাঙালি আলুটা খালি ছিল না, কিন্তু অসাধারণ টেস্ট ছিল। আর আমরা তো খুবই খিদে পেয়েছিল, কিছুই খাইনি আমরা সকাল থেকে। তো এটা মানে জাস্ট অমৃতর মতন লাগলো। এই আদি তো শরীরটা একটু ভালো হয়েছে, তাই দেখুন ওরও খুব খিদে পেয়েছিল। ও একদম কথা না বলে ধ্যান দিয়ে খালি খাবারটাই খাচ্ছে, আর খুব টেস্টি ছিল খাবারটা। দিয়ে বেশ খাওয়া দাওয়া হয়ে গেল, আর এরপর আমরা ফিরে এসেছি আমাদের বাড়ি। চিনতে পারছেন নিশ্চয়ই, আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে চলে এলাম। তো এখন খুব একটা যে রাত হয়েছে তা না, ওই 11:30 পৌনে 12টার মতন বাজছে। সানডে, কালকের থেকে অফিস স্কুল সব শুরু। সুন্দর ওই ভ্যাকেশনটা টাইমটা আমাদের কেটে গেল, দিওয়ালিটা ভালোভাবেই আমাদের ঘুরতে ঘুরতে কাটলো। এরপর নেক্সট আসছে ডিসেম্বরের টাইম, দেখি কোথায় বেরোনো যায়। আর এর মধ্যে তো টুকটাক কোথাও না কোথাও তোমরা ঘুরতেই থাকবো। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।